কেমন আছেন জাকিয়া? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারানা আবারও আছে আমার সাথে। জি ম্যাম। তারানা কি একদমই শিফট হয়ে গেছেন অনলাইনে? জি ম্যাম। আপনি কোনো কাজের সাথে এখন সংস্পৃক্ত আছেন? আপাতত নেই ম্যাম, বাট ইনশাআল্লাহ হব soon। আচ্ছা। এই ব্যাচের স্টুডেন্ট এমনিতে আমাদের কম, তো সবকিছু মিলিয়ে আমরা শুরু করছি। লাস্ট উইকে আমরা অফ স্টাডিজ দেখেছি, আজকে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ দেখবো, ঠিক আছে? Grammarly helps me get the best grades possible while depleting the least amount of hours of my week. I'm Lauren Taylor. I'm a student in Future CMO, and I am a Grammarly user. Of Marriage and Single Life by Sir Francis Bacon. আচ্ছা, আপনি কি ম্যারিড ওয়ার ব্যাচেলর? আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন তাহলে আদৌ বিয়ে করবে কিনা, বা করলে কখন করবেন? আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনি কি কোনো ভুল করেছেন, বা আপনি আসলে কতটা বেনিফিটেড, এই ব্যাপারগুলোই নিয়ে আজকের ক্লাসটি। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এখানে আমরা জানি যে আমাদের স্যার ফ্রান্সিস বেকন, উনি তার লেখার স্টাইলই ছিল যে অফ দিয়ে স্টার্ট করতেন। আমরা যখন ফার্স্ট ইয়ার অফ স্টাডিজ পড়েছি, বা অফ লাভ, অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, অ্যাকচুয়ালি এখানে অফ বলতে অ্যাবাউট বলা হয়েছে, যে অ্যাবাউট ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, বাট টেক্সট আমাকে অবশ্য অফ লিখতে হবে, কারণ তিনি যেটা করেছেন এইভাবে আমরা এটাকে বিতর্কে যাওয়ার কোনো আমাদের সুযোগ নেই। তো বিবাহিত জীবন এবং সিঙ্গেল যে জীবন, কিন্তু কেমন, কি এই নিয়ে একটা তুলনামূলক কম্পারিজন কন্ট্রাস্ট করেছেন, যে বিবাহিত জীবনেও কিছু সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। ব্যাচেলর লাইফেও তেমন কি রয়েছে, কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা একটা বড় টেক্সট, তাই পুরো টেক্সট আমরা লাইন বাই লাইন আলোচনা করছি না, বাট এই টেক্সটের যে মূল থিম, মূল সামারি, কি পয়েন্টস গুলো আমরা এখানে উল্লেখ করেছি, মোস্ট অফ দা মানে যেটা আমরা বলবো গুরুত্বপূর্ণ সেটা এখানে যে কোটেশন গুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট কোটেশন, যেটা তোমরা যদি টেক্সটের মধ্যে উল্লেখ করো, তাহলে তোমাদের টেক্সটটা, তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আরো বেশি ডেভেলপড হবে, বেশি মার্ক ক্যারি করতে পারবা। সেই কোটেশন গুলো কিন্তু আমরা লিখে রেখেছি, এবং সেগুলো করেও আলোচনা করব। তো ফ্রান্সিস বেকন, ফার্স্ট অফ অল বলে রাখি, উনিও ছিলেন একজন ব্যাচেলার। তিনিও বিয়ে করেননি, বাট তিনি যেটা ফিল করেছেন, তার অবস্থান থেকে তিনি যা বর্ণনা করেছেন, যে ম্যারেজ লাইফটা কি একটা চেইনের মতো, শৃঙ্খলাবদ্ধ। মানে চেইন থাকলে, তোমার যদি পায়ে একটা শেকল বেঁধে রাখা হয়, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, ফ্রিলি চলাফেরা করতে পারবে না। তেমনই ম্যারেজ লাইফটাকে উনি চেইন বা শৃঙ্খল পরিহিত একটা জীবন মনে করেছেন। আবার যেমন হচ্ছে এখানে একটা চেইন রয়েছে, বাট ম্যারেজ লাইফে আবারও কি রয়েছে, শৃঙ্খলাও রয়েছে। শৃঙ্খলাটা কি, একজন আনম্যারিড পার্সন যে কোনো ডিসিশন খুব দ্রুত নিয়ে ফেলে, এবং ফুড ডিসিশন তার জন্য ভালো কিছু নাও বয়ে আনতে পারে, বাট একজন ম্যারেজ পার্সন, সে কিন্তু তার ওয়াইফ, তার চিলড্রেনের কথা চিন্তা করে, যে হ্যাঁ আমার তো বউ বাচ্চা আছে। তার লাইফটা কিন্তু অনেকটা সুসংহত বা অনেক বেশি পাঞ্চুয়াল হয়। মানে যেমন তার লাইফটা চেঞ্জ হয়ে যায়, তেমন আবার এখানে অনেক বেশি পাংচুয়ালিটি, তোমার এই যে সিনসিয়ারিটি, এই ব্যাপারগুলো একজন ম্যারেজ মানুষের মধ্যে যেটা আসে, সেটা কিন্তু তোমার ব্যাচেলর মানুষের মাঝে আসে না, কারণ একজন ব্যাচেলর মানুষ অন্যরকম, ওটা কি থাকে না, কোনো রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা থাকে না, তাই না? আবার বলছে যে কেয়ার ফর ফিউচার। একজন
যিনি ম্যারিড পারসন উনি কি করেন, তার ফিউচারের জন্য কেয়ার করেন যে ঠিক আছে আমার যা ধন সম্পদ যা আছে, আমার ফিউচার, আমার বউ বাচ্চা তাদের কি হবে, তারা কি খাবে, কেমনে চলবে, এই ব্যাপারগুলোর জন্য তিনি সেটা প্রিজার্ভ করেন। বাট একজন ব্যাচেলর পারসন কি করে, উনি তুমি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টে দেখবা যে তিনি কন্ট্রিবিউশন করতে পারে টু দ্য কান্ট্রি, দেশের জন্য। তোমার শুধু দেশের বিভিন্ন প্রেক্ষাপটে একজন ব্যাচেলর কিন্তু খুব ইজিলি কন্ট্রিবিউট করতে পারে, লাইক তোমার শিল্প সংস্কৃতি বিজ্ঞান, তোমার বিভিন্ন চ্যারিটি মূলক যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসের, কারণ সে কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবে না। রোজা প্রায় 18 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ওটা শুধু প্ল্যানই হয়, ট্যুর হয় না। তোরা থাক, আমি একলাই যাবো। যে আমি মারা গেলে আমার সমস্ত সম্পদ কার কি করে একটা কোনো ট্রাস্টি উইল করে দিয়ে চলে যেতে পারি, তাহলে সে কি করতে পারে একটা দেশের জন্য। যেমন ধরো তোমরা মাদার তেরেসাকে যদি থিঙ্ক করো, যে তিনি বিয়ে করেননি বলেই কিন্তু সমাজ সেবায় এতটা বেশি আত্মনিয়োগ করতে পেরেছিলেন। এইভাবে আরো অনেক উদাহরণ তোমরা নিয়ে আসতে পারবা, তোমার হাজী মোহাম্মদ মহসিনকে তুমি চিন্তা করতে পারো। তো যাই হোক, আবার বলছে যে একজন ম্যারেজ মানে তোমার হচ্ছে ব্যাচেলর পার্সন যেমন সমাজ বা দেশের জন্য এত অবদান রাখতে পারে, বাট একজন ম্যারেজ পার্সন সোসাইটিকে কি করে, শৃঙ্খল করে। একজন ম্যারিড পার্সন একটা সমাজকে শৃঙ্খল করে কিভাবে, সাপোজ একজন আনম্যারিড পার্সন কিন্তু খুব সহজে টিজিং করতে যাবে, বাট ম্যারিড পার্সন কি চিন্তা করবে যে না আমারও তো মেয়ে আছে বাসায়, আমারও তো বউ আছে, আমি অন্যকে বিস্তার করবো, এই যে এই থিঙ্কিংটা তার মধ্যে কাজ করবে। বাট একজন আনম্যারিড পার্সনের মধ্যে এতটা কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে একটা সমাজকে আহ সমৃদ্ধ সুশৃঙ্খল করতে ম্যারেজ পার্সনেরও অনেক বেশি ভূমিকা রয়েছে। দেন তোমার দেখো যে অনেক সময় আনম্যারিড পার্সনরা কি মনে করে জানো, তাদের ওয়াইফ এন্ড চিলড্রেনকে তারা বেস অফ চার্জ বলে, বউ বাচ্চা থাকা মানে শুধু এরা জাস্ট একটা বার্ডেন, একটা খরচ। মানে তোমার যেমন ধরো ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এগুলো তুমি না দিয়ে পারো না, দেয়াই লাগে। তো তারা এইরকম একটা বিলের মতো মনে করেছে ওয়াইফ এবং চিলড্রেনকে, যে এরা শুধু হচ্ছে খরচই পালায়, তাছাড়া অন্য কোনো বেনিফিট আসে না। এটা কিছু কিছু ব্যাচেলরের থিঙ্কিং, কিন্তু রিয়েল কন্টেক্সটটা কি তাই? রিয়েল কন্টেক্সটটা কি আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান জানতে থাকবো। আরেকটা তুমি বলেছেন লাভ ম্যারেজের কথা। আচ্ছা, লাভ ম্যারেজ তুমি করতেই পারো, বাট লাভ ম্যারেজে হয় কি আহ একটা অনেক বেশি আবেগ কাজ করে, এবং লাভ ম্যারেজে যেটা হয় ফ্যামিলি সহসা মেনে নেয় না, এবং অ্যাট লাস্ট ফ্যামিলি মেনে নিলেও সেটা হচ্ছে পরিস্থিতিগত কারণে বাধ্য হয়ে মেনে নেয়, মন থেকে মেনে কখনোই নেয় না। ইভেন লাভ ম্যারেজে তোমার আহ তুমি দেখা যাচ্ছে তুমি একজন ফিমেল হও, তোমার হাজবেন্ড যদি তোমার উপর টর্চার করে, তুমি কি করতে পারো না সেটা গিয়ে তোমার বাসায় বা অন্য কারোর মানে সাথে তুমি ইজিলি শেয়ার করতে পারো না। তবে লাভ ম্যারেজে এখানে বেশ কিছু প্রবলেমও তিনি দেখিয়েছেন, যেগুলো কিন্তু খুব রিয়াল, বাস্তবে এমন কিছু হয়ে থাকে। আবার বলেছেন যে চ্যারিটি ওয়ার্ক, চ্যারিটি ওয়ার্কস এর কথাগুলো কিন্তু আমরা অলরেডি বলেই ফেলেছি, যে তুমি যদি কিছু মানে বদান্যতামূলক দানশীল কাজগুলো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আনম্যারিড হতে হবে। ম্যারিডও করতে পারবে, বাট ম্যারিডের কি থাকে, তার ফ্যামিলি, তার হচ্ছে ওয়াইফ, তার চিলড্রেনের প্রতি একটা দায়বদ্ধতা অনেক বেশি থাকে, এবং সে আনম্যারিডের মতো এতটা বেশি করতে মানে পেরে ওঠে না। আবার বলছে যে লিবার্টি, যে ব্যাপারটা স্বাধীনতা, একজন আনম্যারিড পার্সন কিন্তু খুব বেশি স্বাধীন। তুমি তাকে রাত 12টায় নক করো, তুমি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করো, কোনো অসুবিধা নাই, তোমার রাত 12টা একটা দুটো সে ইজিলি তোমাকে রিচ করতে পারবে। বাট একজন ম্যারিড পার্সন তার ফ্যামিলির জন্য তাকে কি হয়, সে অবশ্যই পাংচুয়ালও হয়ে যায়, এটা একটা ভালো দিক। বাট তুমি তাকে আনম্যারিড পার্সনের মতো ইজিলি কি করতে পারো না, রিচ করতে পারো না। তাহলে তোমার আনম্যারিড পার্সন কিন্তু বেশি মানে লিবার্টিটা ভোগ করতে পারে। আবার বলছে যে আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো চার্জমেন। তুমি যদি মানে চার্জমেন হতে চাও, তুমি যদি এই সংশ্লিষ্ট কাজগুলো করতে চাও, তাহলে তুমি যদি আনম্যারিড থাকো তাহলে তোমার জন্য এই কাজগুলো করা বেশি ইজি, কারণ তুমি বেশি টাইম দিতে পারবা, বেশি মনোনিবেশ করতে পারবা, কারণ তোমার হচ্ছে থিঙ্কিং থাকবে না যে বাসায় বউ বাচ্চা কি করছে, সেদিকে তোমার কি হবে না, অ্যাটেনশনটা যাবে না। আবার আরেকটা বিষয় রয়েছে, আচ্ছা ওয়াটার গ্রাউন্ড অ্যান্ড ফিল পোর, এরকম একটা কিন্তু কোটেশন রয়েছে তোমাদের।
এখানে বলা হচ্ছে যে তুমি যদি আনম্যারিড হও, Stop taking meeting notes and let ClickUp AI Note Taker do it for you. It allows you to focus on your meetings, not your notes. It captures everything from action items to key decisions. And after every call, you get a clear summary. But where it really goes to the next level is that it's the only AI note taker that connects your meetings to the rest of your work. So stop stressing about taking notes and get the AI note taker that works for you. Get ClickUp AI Note Taker for your next meeting. Give yourself 28 days and become the most dangerous person in the room. Let's be real. Most people over 40 use ChatGPT like it's Google. Copy, paste, ask a basic question, move on. That's not how smart people use AI. Tomorrow, we're starting the 28-day AI challenge for beginners over 40. Just 15 minutes a day to level up. In 1 week, you'll feel unstoppable. In 2 weeks, you'll have your strategy. In a month, you'll wonder why you didn't start sooner. Tap the screen to join us. তাহলে কি করতে পারবা? যে সময়ে একটা পানির পুলকে পরিপূর্ণ করে দিতে পারবা, জাস্ট কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে। তুমি ম্যারিড হলে জাস্ট একটা গ্রাউন্ডের পানিটাই হয়তো দিয়ে শেষ করতে পারবা না। তার মানে বোঝা যাচ্ছে যে আনম্যারিড পার্সন ম্যারিড পার্সনের চেয়ে কাজ করার সুযোগটা বেশি পেয়ে থাকে, এই ব্যাপারটাই এখানে বোঝানো হয়েছে। আরো একটা ব্যাপার হচ্ছে বলা হয়েছে, সেটা হলো যে জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে। জাজেস এবং ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, তারা যদি ম্যারিড হয় তাহলে কি হবে? তাদের মধ্যে দুর্নীতি পরায়ণের যে ভাবটা, সেটা চলে আসার সম্ভাবনাটা বেশি থাকবে। বিকজ তারা চাইবে যে আমার তো বাসায় ওয়াইফ আছে, চিলড্রেন আছে, তাদের জন্য আমার বেশি ইনকাম দরকার। বাট একজন আনম্যারিড পার্সন, তখন তার তো তেমন ফিউচার নিয়ে চিন্তা ভাবনা নাই, সে যা ইনকাম করবে সে তো যে সমাজের জন্যই। তাহলে তার ক্ষেত্রে করাপ্টেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি কম থাকবে, এটা কিন্তু ফ্রান্সিস বেকন মনে করেছেন। হ্যাঁ, আরেকটা রয়েছে, মানে এখানে যে তুর্কি সোলজারদের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে। শুধু তুর্কি সোলজার না, আমরা নর্মালি দেখি যে জেনারেলরা তাদের হচ্ছে গিয়ে যে সৈন্য থাকে, তাদেরকে কিন্তু মানে ইন্সপায়ার করার জন্য, কাজে অ্যাক্টিভ করার জন্য তাদের ওয়াইফের কথা, চিলড্রেনের কথা মনে করিয়ে দেয়। তখন তারা হয় কি তাদের কথা মানে ফিল করে একটু অনুপ্রেরণা পায়, ভালো কাজ করতে পারে। আর এখানে তুর্কি সোলজারদের যে ব্যাপারটা বলা হয়েছে, তুমি যদি একজন সৈনিক হও দেন আনম্যারিড হও, তাহলে তোমার মধ্যে যে ব্রুটাল ভাব, এটা কিন্তু অনেক বেশি থেকে যাবে। তুমি অনেক বেশি ক্রুয়েল হবে, তুমি একটা মানুষকে ইজিলি কিল করতে তোমার হাত কাঁপবে না। কারণ তুমি এই যে মানুষের মাঝে যে সফট কর্নার রয়েছে একটা, এটা তুমি যতক্ষণ বিয়ে না করেছো তোমার মধ্যে আসার কথা নাই, কারণ তোমার বাসায় বউ নাই, ছেলে মেয়ে নাই। সেই ক্ষেত্রে সফট কর্নারটা মানুষের তখনই আসবে যখন তার ওয়াইফ থাকবে, তার সন্তানাদি থাকবে, দেন তার অন্য কাউকে সে মেরে ফেলতে যাবে, তখন কিন্তু সেগুলো তার ফেস ভেসে আসবে, তাই না? বাট তুর্কি সন্তানরা এত বেশি নিষ্ঠুর ছিল, কারণ কি তারা ছিল আনম্যারিড ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার মজার মজার কোটেশন গুলো আমরা দেখবো, এবং কোটেশনের এক পর্যায়ে আসলে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে কখন বিয়ে করবা সেটাও দেওয়া আছে, আমরা আস্তে আস্তে জানবো। তো দেখো, একটা কোটেশন হচ্ছে আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস। কথাটি তো অনেকটা চলে এসেছে আগে, যে আনম্যারিড মেন তোমার হচ্ছে ভালো বন্ধু হতে পারে, কারণ সে তোমাকে অনেক টাইম দিতে পারবে ম্যারিড পার্সনের চেয়ে। তাহলে তো আমরা তো বন্ধুদের কাছ থেকে কি চাই, একটু সময় চাই। তোমার হচ্ছে বেস্ট মাস্টারও হতে পারে, মাস্টার বলতে আমি টিচার বোঝাচ্ছি না, মানে বেস্ট প্রভু। আবার বেস্ট সার্ভেন্টও হতে পারে, কারণ আনম্যারিড যারা পার্সন তারা তোমাকে যতটা সময় দিয়ে কাজ করতে পারবে, ম্যারিড পার্সন পারবে না, কারণ তাদের তাড়া থাকবে। বাট নট সাবজেক্ট অলওয়েজ। কিন্তু একজন আনম্যারিড পার্সন অলওয়েজ কি হবে না, ভালো প্রজা হতে পারবে না। কারণ ভালো প্রজার মধ্যে তোমার একটা ভালো যে মানে টোটাল সুনাগরিক হওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার মধ্যে বিয়ে, বউ বাচ্চা থাকার যে দায়বদ্ধতা, এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। বাট আরেকটা জিনিস কি, তুমি আনম্যারিড পার্সনের কাছ থেকে সার্ভেন্ট হিসেবে অনেক কাজ পাবা, বাট তাকে বিশ্বাস করতে পারবে না। কারণ কি জানো, সে হবে ফিউজিটিভ, সে পালিয়ে যাবে দ্রুত। তোমার কাজ ভালো লাগছে না, সে খুব দ্রুত শিফট করবে সেইখান থেকে। বাট একজন ম্যারিড পার্সন বলবে যে আমার যত কষ্ট হোক আমার এই কাজটা করতে হবে, কারণ কাজ করে আমি যে স্যালারিটা পাবো, আমার বাসায় গিয়ে আমার বউ বাচ্চার হচ্ছে আমাকে খরচটা বিয়ার করতে হবে। সেই ক্ষেত্রে তুমি একজন আনম্যারিড পার্সন বেস্ট সার্ভেন্ট হোক, বাট তুমি তাকে কি করতে পারো না, ম্যারিড পার্সনের মতো এত বেশি বিশ্বস্ত বা ভরসা করা তোমার ঠিক হবে না।
দেন এখানে ইউনিশেষের কথা বলা হয়েছে যে ইউনিশেষ কি করেছিল তোমরা জানো যে যুদ্ধ জয় করতে করতে সে এক সময় মানে অমরত্ব লাভ করার তার সুযোগ এসেছিল বাট সে অমরত্ব লাভ করতে চায়নি সে প্রিফার করেছিল কি হিজ ওল্ড ওয়াইফ টু ইমর্টালিটি যে থাক আমার অমরত্ব লাভ করার চেয়ে বরং সে কিন্তু তার ওল্ড যে ওয়াইফ বৃদ্ধ যে ওয়াইফ তার কাছে সে ফিরে যেতে চেয়েছিল অমরত্বটাকে সে প্রত্যাখ্যান করে তাহলে এখানে মানে ম্যারিড লাইফের যে ভ্যালুয়েশন এটা বোঝানোর জন্য রাইটার কিন্তু ইউনিশেষের উদাহরণটা এখানে নিয়ে আসছেন এবার দেখো তোমরা হচ্ছে এই স্ট্যাটাসটা আমার মনে হয় বলার দরকার নাই তোমরা খুব ভালো জানো কারণ ফেসবুকে খুব বেশি তোমরা এই স্ট্যাটাসটা দেখতে পাও যে ওয়াইফস আর ইয়ং মেন্স ডিস্ট্রেস মানে একজন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য যে সারা জীবনই বিভিন্ন কাজে থাকে মানে বিভিন্ন ভাবে সহযোগী সেটা বোঝানো হয়েছে যে ওয়াইফরা কি যখন তোমার ইয়ং বয়স যুবক বয়স তখন ওই বয়সে তোমার হচ্ছে মিস্ট্রেস বা তোমার প্রেমিকার দায়িত্বটা তারা পালন করে আবার দেখো কম্পানিয়ন ফর মিডল এজ যখন তোমার মধ্য বয়স দ্যাট মিনস তুমি আফটার 40 দেন তোমার ওয়াইফ তোমার জন্য একজন টেস্ট সঙ্গী ভালো একটা সঙ্গী হিসেবে কাজ করে অ্যান্ড ওল্ড মেন নার্স এবং বৃদ্ধ বয়সে সেবিকার কাজ করে অ্যাকচুয়ালি তুমি যখন বৃদ্ধ বয়স হয়ে যাবা তখন তোমার সেবিকার কাজটা ওয়াইফের মতো করে অন্য কেউ কিন্তু করতেও পারে না করে দিবেও না দেন একজন ওয়াইফ অলওয়েজ এক একটা স্টেজে এক এক রকম রোল প্লে করে এখানে মানে ম্যারেজের যে ভ্যালুয়েশন সেইটার উপর বেশি ইম্পর্টেন্স দিয়েছে রাইটার এবার লাস্ট ওয়ান আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট যে তুমি কখন বিয়ে করবা যদি বিয়ে করো রাইট ইয়েস এখানে রাইটার যেটা বলতে চেয়েছেন যে আয়ং ম্যান নট ইয়েট মানে তুমি যখন মানে তোমার যৌবনকাল শুরু হতে যাচ্ছে একদম শুরুতেই তুমি বিয়েটা করিও না অ্যান্ড এল্ডার ম্যান নট অ্যাজ ওয়েল আবার যখন তুমি অনেক বেশি বয়স হয়ে যাচ্ছ তখন তো অবশ্যই না আদৌ না তার মানে তুমি হচ্ছে একটা মানে তোমার যখন যৌবনকাল আসলো তার একটু স্টেজ নিয়ে একটু ম্যাচিউরিটি আসার পরে বিয়েটা করো বা তত বেশি বয়স হয়ে না আবার এখানে বলেছেন যে বিয়ে করতে গেলে তুমি একটু মানে ঠান্ডা মাথায় ডিসিশন দাও কারণ বিয়েটা তোমার মানে সারা জীবনের জন্য যেহেতু তুমি তার কতটুকু রেসপন্সিবিলিটি পালন করতে পারবা না পারবে এই ব্যাপারগুলোর জন্য তুমি খুব হুট ডিসিশন নিয়ে খুব আর্লি বিয়ে করে ফেলিও না আবার ভাবতে ভাবতে তোমার বয়সটা এতটাই বেশি পার করে দিও না যে তোমার বিয়ের বয়সই পার হয়ে গেছে তখন বিয়ে করেও তোমার হচ্ছে মানে খুব একটা ভালো রেজাল্ট আসবে না এটা বোঝাতে চেয়েছেন তবে ফ্রান্সিস বেকন যে কথাগুলো বলেছেন অ্যাকচুয়ালি কথাগুলো আমাদের রিয়েল লাইফের সঙ্গে অনেক বেশি মিলে যায় তো এই ছিল এই টেক্সটের মানে কি নোটস গুলো আর কি অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফের ব্যাপারে আশা করি তোমরা অনেক বেশি মজার মজার তথ্যগুলো পেয়ে গেছো তো ক্লাসটি কেমন লেগেছে এবং তুমি কোন স্টেজে আছো ম্যারেজ ওর ব্যাচেলর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকে ক্লাসটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ Want to create an online store but not sure what to do next? With managed WooCommerce hosting from Hostinger, you can skip the complex setup process and get straight to business. It's e-commerce hosting, but with more. Quickly and easily fill your site with search-friendly content and bespoke product description written by our AI content creator. Increase sales and turn visitors into customers thanks to lightning-quick page loading speeds. Plus, there's plenty of room to grow with আপনাদের আরো যেটা আছে অফ স্টাডিজ অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ এবং আছে অফ ফ্রেন্ডশিপ আমরা আজকে অফ ফ্রেন্ডশিপটা এখন দেখে নিব আসসালামু আলাইকুম আপনাদের সব কোর্স ভালো যাচ্ছে ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই যাচ্ছে। ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার সেদিন গানটা খুবই ভালো ছিল থ্যাংক ইউ ম্যাম।
तो दोस्तों आज की वीडियो का हमारा टॉपिक रहे বাংলা অফ স্টাডিজ অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ তো আপনারা বুঝেছেন। আমাদের সিলেবাসে কি কি আছে বলতে পারবেন? নো ম্যাম, দেখা হয়নি। Of studies, of friendship, or of marriage? অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, আর কিছু আছে? বলতে পারি না ম্যাম। আর কি কি আছে একটু দেখে নেন তো, আরো আছে, সিলেবাসটা আপনাদের এখানে দেয়া আছে। ম্যাম, কমায় দেন। স্টাডিজ অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ আর জন মিল্টনের বায়োগ্রাফি দিয়েছিলেন। আপনাদের সিলেবাসে আরো কিছু আছে, জি ম্যাম, আরো অফ আছে। প্যারেন্টস এন্ড চিলড্রেন আছে, অফ ডেথও আছে। ঠিক আছে, হ্যাঁ। অফ ডেথটা আমরা করে ফেলি, এটা এটা বেশি সুন্দর। অফ ডেথ আর পাঁচটা আছে, ঠিক আছে, পাঁচটা আছে আমাদের ফ্রান্সিস বেকনের। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফ্রান্সিস বেকনের এসে অফ ডেথ। ফ্রান্সিস বেকনের প্রত্যেকটা এসে খুবই প্র্যাকটিক্যাল ছিল, যা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অফ ডেথ ফ্রান্সিস বেকন বলেন, বাচ্চাদের জন্য অন্ধকার যেমন ভয়ঙ্কর এবং বড়দের জন্য মৃত্যু তেমন ভয়ঙ্কর। তবে মৃত ব্যক্তির যে আশেপাশের পরিবেশ রয়েছে সেটা কিন্তু মৃত্যুকে আরো ভীতিকর করে তোলে। এছাড়া তবে বিভিন্ন ধরনের ফেমাস সম্রাট ছিলেন যারা মৃত্যুর সময়ও স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। এসব কিছুই এই এসেতে বলা হয়েছে। তাহলে শুরু করি। শুরুতে দেখা যায় বলেন, ম্যান ফেয়ার ডেথ অ্যাজ চিলড্রেন ফেয়ার টু গো ইন দ্য ডার্ক। মানে শিশুরা অন্ধকারে যেমন ভয় পায়, ম্যান বলতে এখানে বড়দের কথা বোঝানো হচ্ছে, বড়রা মৃত্যুকে ঠিক তেমন ভয় পায়। And as that natural fear in children is increased with years, so is the other. এবং শিশুদের মধ্যে এই ভয়টা, অন্ধকার সম্পর্কে এই ভয়টা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের ফেরি টেলসের মধ্য দিয়ে, যেমন তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর গল্প শোনানো হয়, যার কারণে কি হয়, তাদের এই মৃত্যু সম্পর্কে বা অন্ধকার সম্পর্কে তাদের ভয়টা বৃদ্ধি পেতে থাকে। এবং মানুষের ক্ষেত্রেও ঠিক তেমন আমাদেরকে বিভিন্ন ধরনের মৃত্যু সম্পর্কে ভীতিকর স্টোরি শোনানো হয়, যেমন মারা যাওয়ার পর মানুষকে এই করা হবে, ওই করা হবে। এগুলো কিন্তু মানুষের মধ্যে মৃত্যু সম্পর্কে ভয়টা বৃদ্ধি করে। এছাড়া অনেক কারণও রয়েছে। সার্টেনলি দ্য কন্টেম্পলেশন অফ ডেথ অ্যাজ দ্য ওয়েক্স অফ সিন এন্ড প্যাসেজ টু অ্যানাদার ওয়ার্ল্ড ইজ ফলি অ্যান্ড রিলিজিয়াস। এখানে বলা হচ্ছে আসলে মানুষের মৃত্যুর পর কিন্তু মানুষের সব ধরনের পাপের শাস্তি হবে। সিন, মানুষ জীবনে যত পাপ করেছে সবকিছু শাস্তি মৃত্যুর পরে হবে। এই চিন্তাটাও কিন্তু মৃত্যুকে ভয় করার একটা কারণ। এছাড়া দেখা যাচ্ছে কি আমরা এখন একটা জগতে আছি, পরে আরেকটা জগতে যাব। এই যে প্যাসেজ টু অ্যানাদার ওয়ার্ল্ড, এটাও কিন্তু একটা হলি এবং রিলিজিয়াস ব্যাপার। এটাও কিন্তু আমাদের মৃত্যুর প্রতি ভয় পাওয়ার একটা কারণ। But the fear of it as a tribute due unto nature is it. তবে কিন্তু মৃত্যু হচ্ছে একটা প্রকৃতির দান, মানে এটা মৃত্যু প্রত্যেকটা মানুষকে বরণ করতেই হবে। যে মানুষটা জন্মগ্রহণ করে তাকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে। তাহলে এই ন্যাচারাল জিনিসটাকে ভয়ের চোখে দেখাটা হচ্ছে উইকনেস এর একটা ব্যাপার, মানে দুর্বলতার একটা লক্ষণ। Yet in religious meditations there is sometimes mixture of vanity and of superstition. এখানে দেখায় মৃত্যুর প্রতি বিভিন্ন ধরনের ধর্মীয় যে চিন্তার সাথে সাথে কখনো কখনো নির্বুদ্ধিতা এবং আমাদের যে সুপারস্টিশন থাকে, মানে কুসংস্কার, এই সব কিছু মিশ্রণের কারণে মৃত্যুর প্রতি ভয়টা আমাদের আরো বৃদ্ধি পায়। কারণ সব জায়গায় কিন্তু সুপারস্টিশন তো থাকেই, এবং এটা কিন্তু আমাদের সবকিছুর ভয়কে বৃদ্ধি করে। You shall read in some of Trace books of notification that a man should think with himself what the pain is. If we have burnt his fingers in wrist or tortured and thereby imagine what the pains of death are. এখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের খ্রিস্টান, এখানে একটা খ্রিস্টান
গ্রিকদের লেখা অনুশোচনামূলক গ্রন্থের কথা বলা হয়েছে, যেখানে বলা হয় যদি মানুষের আঙ্গুলের ডগাটাকে কেটে ফেলা হয় তাহলে দেখা যায় খুবই ভয়াবহ একটা ব্যথা তার মধ্যে প্রকাশ করে। তাহলে চিন্তা করে মৃত্যুর পর মানুষের তো পুরো শরীরটাকেই ধ্বংস করে দেওয়া হবে, তাকে বিভিন্ন ধরনের কষ্ট জর্জরিত করা হবে। এসব কিছু দ্বারা বোঝা যায় মৃত্যুর যন্ত্রণাটা কেমন, হোয়াট দ্য পেইন অফ ডেথ। তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কতটা তীব্র হবে। সামান্য একটা আঙুলের ডগা কেটে গেলে মানুষ এতটা কষ্ট পায়, তাহলে যখন শরীরটাই ধ্বংস হয়ে যাবে, সবকিছু পুরো শরীরে বেদনা দেওয়া হবে, তাহলে মৃত্যুর যন্ত্রণা কতটুকু হবে। When the whole body is corrupted and dissolved. When many times death faced with less pain than the torture of a limb. এছাড়া কি কখনো কখনো শরীরের কোনো অঙ্গের যে ব্যথাটা আমরা অনুভব করি তা কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে কম হয়। কিছু মানুষের মৃত্যুর যন্ত্রণা খুব কম থাকে, কিছু মানুষের অনেক বেশি থাকে। হয়তোবা আঙুলের ডগাটা কাটতে যে ব্যথা হয়েছে তার থেকেও কম ব্যথা একজন মানুষ মৃত্যুবরণ করার সময় পেতে পারে। Or the most vital part are not the quickest of sense. এবং এটা কি এর কারণ হচ্ছে কারণ আমাদের শরীরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুবই দুর্বল অনুভূতি হয়ে থাকে। যেমন আমাদের বডিতে কিছু পার্ট রয়েছে যেগুলো খুবই একটুতে আমাদের খুব ব্যথা লাগে, তাই বলা হচ্ছে কি মৃত্যুর যন্ত্রণাটা হয়তো সেখানে ব্যথা লাগার থেকে কম হবে। And by him that spake only as a philosopher and natural man, it was well said. এখানে কিছু ফিলোসফারের কথা বলা হয়েছে, দার্শনিক সাধারণ মানুষের মতো বলেছিলেন মৃত্যুর যে আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলো মানুষের মৃত্যুর প্রতি আরো বেশি ভয়টা বাড়িয়ে দেয়। এখানে এই কথাটাই লেখা হয়েছে পম্পে মার্ভিস ম্যাগিস ট্যারেট। মানে এখানে বলা হচ্ছে আমাদের মৃত্যু যখন হয় তখন দেখা যায় আশেপাশের মানুষ বা আশেপাশের যে সিচুয়েশন থাকে ওই জিনিসটাই কিন্তু মানুষের মৃত্যুর প্রতি ভয়টা বাড়িয়ে তোলে। এছাড়া গ্রোথ conversions and at the scholar base and French European and blacks and occipies and the like show death terrible. এছাড়া কি থাকে যখন মানুষ মারা যায় তখন আমরা স্বাভাবিকভাবে দেখি আশেপাশে সকলে কান্না দেখতে থাকে, সকলের ফেস কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়, আমাদের যে আত্মীয় স্বজন ফ্রেন্ডস থাকে বন্ধু বান্ধব সবাই কান্না করতে থাকে এবং শোকের একটা ছায়া সব দিকে পড়ে যায়। এছাড়া এইসব কিছুই কি করে মৃত্যুটাকে আরো বেশি ট্যারিবল করে তোলে। ইট ইজ ওয়ার্থ ইট অবজার্ভিং দ্যাট দেয়ার ইজ নো পেশেন্ট ইন দ্য মাইন্ড অফ ম্যান সো উইক বাট ইট মেক্স এন্ড মাস্টার্স দ্য ফিয়ার অফ ডেথ and therefore death is no such terrible enemy while a man had so many attendants about him. এখানে বলা হচ্ছে একটা জিনিস উল্লেখ্য যে মানুষের মনে এমন দুর্বল অনুভূতি কমে আছে যা মানুষের মৃত্যুর ভয় ও পরাভূত করতে পারেন। মানে হচ্ছে মৃত্যু এমন কোনো ভয়ঙ্কর শত্রু নয়, বিশেষ করে যখন মানুষের সঙ্গে অনেক বেশি রিস্ক থাকে। মৃত্যুটা এমন অনেক বেশি নয়, যখন আপনার সাথে আমার সঙ্গীর সাথে থাকবে তখন কি আপনি মৃত্যুর যুদ্ধ জয় হতে পারে। and that can mean the comeback of things. তাহলে কি আপনার সাথে যখন অনেক অ্যাটেন্ডেন্স থাকবে আপনি তাহলে মৃত্যুটাকে কি করতে পারেন, জয় করতে পারেন। রিভেঞ্জ ট্রায়াম্ফস ওভার ডেথ। রিভেঞ্জ মানে হচ্ছে যে আমাদের জনের প্রতি প্রতিশোধ না গ্রহণকালে কিন্তু মানুষ মৃত্যুটার কথা চিন্তা করেন যে আমি ওর থেকে প্রতিশোধ নিব, এই বিনিময়ে হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, তখন কিন্তু মানুষ মৃত্যুর ব্যাপারে চিন্তাই করে না, কারণ মৃত্যুটা কত ছোট একটা ব্যাপার। এছাড়া যখন ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু মানুষ প্রেমে অন্ধ হয়েও মানুষ মৃত্যুটাকে সাধারণ গ্রহণ করে নিচ্ছে এবং আপনার সাথে কারো মনোমালিন্য হয়েছে ভালোবাসায় তখন সে সুইসাইড করে দেন। এছাড়া সম্মান অনেকটা তো অনেক বড় একটা ব্যাপার, সম্মানের রক্ষার্থে কিন্তু মানুষ মৃত্যুটাকে তুচ্ছ মনে করে। এছাড়া কেয়ার এবং যখন মানুষ শোকাবৃত হয় মানে শোকে থাকে তখন কিন্তু মানুষ অনেক তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যায়। কিন্তু মানুষ যখন আতঙ্কিত অবস্থায় কিন্তু মানুষ সহজে কি হয় মৃত্যুর দিকে এগিয়ে যায়। এছাড়া এখানে একজন গ্রেট পার্সনের কথা বলা হয়েছে, মে উই লিভ আফটার ওথো দ্য এম্পায়ার had slain himself pretty provoked many to die out of merry compassion to their sovereign and as a truest sort of commerce. এখানে একজন ভাষণের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন অর্থ এবং তিনি ছিলেন একজন রোমান সম্রাট। তিনি ভিটেলিয়াসের সঙ্গে সিংহাসন নিয়ে দ্বন্দ্বে পরাজিত হয়ে আত্মহত্যা করেন এবং তার যে সঙ্গী সাথীরা ছিল মানে যারা সহমর্মী হয়ে অনেকেই তার এই পথ বেছে নেয় এবং তারা নিজেরাও আত্মহত্যা করেছিলেন।
তার মানে মানে মৃত্যু জিনিসটা তারা কতটা ছোট চোখে দেখেছিলেন, মানে ইজিলি তারা মৃত্যুটাকে জয় করে নিয়েছে। নে সেনেকা এক্স, এখানে সেনেকার কথা বলা হয়। সেনেকা তো আরো তুচ্ছ কারণকে আত্মহত্যার জন্য যথেষ্ট মনে করেন। কারণ দেখো, ভেবে আমরা চিন্তা করি যে আমরা কতগুলো কারণে মৃত্যুর দিকে ধাবিত হই। কিছু মানুষ খুবই সাহসী হয়, আবার কিছু অসুখী হয়। এই কারণে শুধু মানুষ কিন্তু আত্মহত্যা করে তা নয়, বরং কিছু খুঁতখুঁতে মানুষও আত্মহত্যার দিকে প্ররোচিত হয়। এটা হচ্ছেন সেনেকা, তিনি এই কথাটি বলেছেন মৃত্যু সম্পর্কে। মানুষ শুধু দুঃসাহসী বা অসুখী হলে মৃত্যুবরণ করেন, বরং খুব খুঁতখুঁতে টাইপের হলেও কিন্তু মানুষ কি করে, আত্মহত্যা করে। A man would die, though he were neither valiant nor miserable, only upon a willingness to do the same thing so oft over and over. এখানে ঠিক তাই বলা হচ্ছে, মানুষ অতিশয় দুঃসাহস এবং অতিরিক্ত বেদনাক্রান্ত হলেও কিন্তু মানুষ কি করে, মৃত্যুবরণ করতে চাইবে তা নয়। সামান্য মানে আপনি শুধু দুঃসাহসী এবং অতিরিক্ত বেদনাক্রান্ত মিজারেবল কন্ডিশনে আছেন, তার জন্য কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন না, বরং কি সামান্য ক্লান্তি জড়িত রোগের মধ্যে কি হবে, মানুষ মৃত্যুবরণ করতে চায়। দেখা যায় অনেক সময় অনেক ছোট ছোট ব্যাপার মানুষ যদি কেন আমি মরলাম না, আমি মরে গেলে কত ভালো হবে, এসব কথা বলতে থাকে। মানে ছোট ছোট ব্যাপারগুলোতেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করতে যায়। এরপরে দেখা যাচ্ছে, it is not less worthy to observe how little alteration in good spirits and the approaches of death make. এখানে বলছে যে মানে মৃত্যুটা যখন আসে তখন গ্রেট পার্সনদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা, এই জিনিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে তাদের মধ্যে কি তখনও কোনো পরিবর্তন আসে, নাকি তারা যেমন সাহসী পার্সন ছিল, যেমন জীবনকালের গ্রেট পার্সন ছিল মৃত্যুকালে কি তারা তেমন গ্রেট থাকে, এটাও কিন্তু অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট। ফর দে অ্যাপেয়ার টু বি দ্য সেম ম্যান, তারা কি তখনও সেম ম্যান থাকবে এবং সেম গ্রেট থাকবে টিল দ্য লাস্ট ইনস্ট্যান্ট। এখানে কিছু মানুষের কথা বলা হয়, তার মধ্যে একজন হচ্ছে অগাস্টাস সিজার। অগাস্টাস সিজারের যখন মৃত্যু আসে তখন তিনি তার ওয়াইফ থাকে যে থাকে লিবিয়াকে বলেন যে তার এখন সময় শেষ, বিদায়কালে খুব সুন্দর করে তিনি তাকে শুভেচ্ছা জানান এবং তাকে বলে যে আমাদের দাম্পত্য জীবনে স্মৃতিগুলোকে তুমি স্মরণ করো, লিবিয়ার বিদায়, এটা বলে কি লিবিয়ার কাছ থেকে বিদায় নেই। এটা হচ্ছে জুলিয়াস সিজার যখন মারা যাচ্ছিলেন তার অবস্থাটা কেমন ছিল। এরপরে বলা হয় টাইবেরিয়াসের কথা বলা হয়। টাইবেরিয়াস তার শেষ মুহূর্তে স্বাভাবিক থাকার ভান করছিল, যদিও তার অবস্থা খুবই অবনতি হচ্ছিল। এবং টাইবেরিয়াস সম্পর্কে টেসিটাস বলেন যে তার শরীরের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক থাকার ভান করছিলেন। এটা হচ্ছে টাইবেরিয়াস সম্পর্কে টেসিটাসের মন্তব্য। এরপরে বলা হচ্ছে ভেসপাসিয়ানের কথা। ভেসপাসিয়ান একটা টুলে বসে মৃত্যুকে আলিঙ্গন করেছিল। এছাড়া তিনি কৌতুকের সাথে বলেছেন, আমার ধারণা আমি দেবতা হতে চাচ্ছি। Vespasian is the jest and sitting upon the stool of Putrodius Pio, মানে তিনি বলেছেন যে মনে হচ্ছে তৃতীয় দেবতা হতে যাচ্ছে। এখানে কথাগুলো ইংলিশে লেখা নেই, তাই আমি লাইনগুলো বলছি না। এরপরে দেখা যাচ্ছে গালভার কথা বলা হয়। গালভা উইথ সেন্টেন্স, গালভা বলেছিলেন তিনি গালভা মৃত্যুকালে তিনি বলছিলেন গলাটা এগিয়ে দিয়ে, তিনি বারবার বলছিলেন আঘাত করো যদি বা রোমান জনগণের কল্যাণের জন্য হয়ে থাকে। মানে তিনি তার গলাটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন, হোল্ডিং ফোর্থ হিজ নেক, তার গলাটা সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন তার মৃত্যু যদি রোমানদের জন্য মঙ্গলকর হয় তাহলে কি তার মৃত্যুবরণ করাটা উত্তম। এরপরে দেখা যাচ্ছে সেভেরাসের কথা বলা হয়। তিনি রাজকর্মে ব্যস্ত থাকার মাঝে মৃত্যুবরণ করেন। তখন তিনি বলেন জলদি করো, কোনো কাজ যদি বাকি থাকে নিয়ে আসো, কোনো কাজ যদি এখনো তার বাকি থাকে তাহলে কি নিয়ে আসো, এটাই তিনি বলছিলেন। এবং এরপর এন্ড দ্য লাইফ, এইরকম আরো অনেক দৃষ্টান্ত রয়েছে যারা মৃত্যুকালে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। মানে তারা যখন জীবনকালে গ্রেট ছিল, মৃত্যুর সময় তারা গ্রেট থাকার চেষ্টা করছিল। সার্টেনলি ডাজ। এখানে একজন স্টোইকার মানে স্টোইকার কথা বলা হয়। স্টোইকার কি করেছিল, wasted too much thought upon death and by their great preparations made it appear more fearful. স্টোইকরা যখন মৃত্যুবরণ করছিল তখন অনেক বেশি
প্রস্তুতি নিচ্ছিল, যার কারণে মৃত্যুটা অনেক বেশি ভয়ানক মনে হচ্ছিল। এরপর এখানে একটা সেইং এর কথা বলা হয়, প্যাটার সেই হি, মানে সেই ভালো বলেছিলেন, যিনি জীবনের পরিসমাপ্তিতে প্রকৃতির দান হিসেবে বিবেচনা করেছেন। মানে মৃত্যুটাকে যদি প্রকৃতির দান হিসেবে মনে করেন, তাহলে কিছুটা এত বেশি ফেয়ারফুল মনে করবেন না। যদি আপনি অনেক বেশি প্রিপারেশন নেন, তাহলে দেখা হবে কি মৃত্যুটা অনেক বেশি ফেয়ারফুল মনে হবে। ইট ইজ অ্যাজ ন্যাচারাল টু ডাই অ্যাজ টু বি বর্ন। জন্মগ্রহণ করাটা যেমন একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক তেমনি মৃত্যুবরণ করাটা একটা ন্যাচারাল ব্যাপার। And to a little infant, perhaps the one is as painful as the other. এবং যে একটা ছোট বাচ্চার জন্য, ইনফ্যান্টের জন্য মৃত্যুটা যেমন পেইনফুল, তেমনি জন্মগ্রহণ করাটাও পেইনফুল, মানে জন্মটা জিনিসই পেইনফুল। He that dies in an earnest pursuit is like one that is wounded in hot blood. এখানে বলা হচ্ছে যে মানুষটা নিজের কর্মব্যস্ততার মাঝে মৃত্যুবরণ করেন, তার কাছে মৃত্যুটা মনে হবে যে সে সামান্য একটা আঘাত পেয়েছে, আর কিছুই নেই। Who for the time scarce fills the heart, and therefore a mind fixed and bent upon somewhat receive good. এখানে বলা হচ্ছে আঘাত করার পর কিছু সময়ের জন্য তিনি কদাচিৎ যন্ত্রণা অনুভব করবেন, মানে তখন তিনি যখন কাজের মধ্যে ব্যস্ত থাকবেন এবং তিনি যখন মৃত্যুবরণ করবেন, তখন তার কাছে মনে হবে সেই সামান্য আঘাত পেয়েছে এবং এটা কিছুক্ষণ অনুভব করতে পারবে, এরপরে কিন্তু আর থাকবে না। আর তাই ভালো কোনো কিছুতে নিমগ্ন থাকে যে মন, তার কাছে দেশে চাইলে সহজে মৃত্যু যন্ত্রণাটাকে এড়িয়ে যেতে পারে। না, আপনি যদি কোনো ভালো কিছুতে নিমগ্ন থাকা, তখন মৃত্যু যন্ত্রণাটা আপনার কাছে ফিল হবে না। বাট অ্যাবভ অল বিলিভ ইট ইজ সেন্টিকল ইজ, তবে বিশ্বাস, মানে আমি একান্তভাবে বিশ্বাস করি যে, মানে ফ্রান্সিস বেকন বিশ্বাস করেন যে সমস্ত পার্থিব চাওয়া পাওয়া শেষ হয়ে গেলে আমার তুলে নেই, মানে হচ্ছে আমাদের যখন পার্থিব সবকিছু কাজ শেষ হয়ে যাবে, জীবনের সব কাজ শেষ হয়ে যাবে, তখন আমাকে তুলে নাও আর রেখে দিও না। এই সঙ্গীতটাই কি মানুষের শেষ সঙ্গীত হওয়া উচিত, মানে এটাই আমাদের মৃত্যুর সঙ্গীত হওয়া উচিত। মৃত্যুর সময় যাতে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের মৃত্যু হওয়া উচিত, মৃত্যুতে ভয় পাওয়া উচিত না, এটা ফ্রান্সিস বেকন মনে করেন। Often liberty is an expectation. Death had this also, that it opened the gate to good fame and extinguished envy. এখানে বলছেন যখন মানুষ মৃত্যু আসে, মৃত্যুটা যখন মানুষের কাছে আসবে, তখন কি হয়, খ্যাতির যে দুয়ার সেটা খুলে যায় এবং হিংসার কবরটা রচনা করে। মানে হচ্ছে মানুষ মৃত্যু যখন বরণ করে, তখন দেখা যায় যে মানুষটা আপনাকে জীবন ব্যবসায় ঘৃণা করতো, সেই মানুষটা আপনাকে পছন্দ করতে শুরু করেছে আপনার মৃত্যুর পর সকল লোক সেই মানুষটাকে ভালোবাসতে শুরু করে। এটা কিন্তু খুব একটা ক্রুয়েল ব্যাপার, তার জীবন দশায় আপনি তাকে ভালোবাসেন, কিন্তু সে যখন মারা গেছে তখন তার জন্য আপনি সিম্প্যাথি বেড়ে যায়। এটা আমাদের খুব খারাপ একটা দিক। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তারানা আছে, জাকিয়া, জান্নাতুল রিহান, সজীব, রনি। Of plantation. আচ্ছা, এক by সেকেন্ড, এটাকে Sir বন্ধ করে Francis দেই। Bacon. এটাকে বন্ধ করে- আচ্ছা, এখানে যেটা আছে ইমরান নাজির, রনি, সজীব, জান্নাতুল রিহান, জাকিয়া, তারানা। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, জাকিয়াও আছে। তো এটা একটু পড়ে নিয়েন সবাই। বেস্ট উইশেস। আপনাদের পূজার ছুটির পরে আবার আমাদের ক্লাসে আমরা চলে আসবো, ঠিক আছে? ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ।